নমস্কার সবাইকে। ফ্যামিলি অন হুইলসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমার সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স সকলকেই বলছি, বহু অপেক্ষিত 32,000 প্রাথমিক শিক্ষকের যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায়টা কিন্তু লিখিত আকারে চলে আসলো। আমি কিন্তু আপনাদের কাছে আজকে সেই রায়ের লিখিত কপিটাই নিয়ে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে পুরোটা দেখতে পাবেন, অথবা স্ক্রিনশটও তুলে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। এবং চারিদিকে কিন্তু বিভিন্ন রকম কনফিউশন চলছে। কীরকম কনফিউশন? না যে অ্যাকচুয়াল রায়টা কী, ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো, না সুপ্রিম কোর্ট নিজের কিছু মতামত দিল, তাহলে ভবিষ্যতে কি হতে চলে, আদেও কি 32,000 শিক্ষক শিক্ষিকা সিকিওর হলেন, নাকি তারা সেই ইনসিকিউরিটিতেই থেকে গেলেন? কেস কি শেষ হয়ে গেল, না আসল কেস বা আসল লড়াই শুরু হলো? এই রায়টা যদি ওয়ার্ড টু ওয়ার্ড, সেন্টেন্স টু সেন্টেন্স পড়া যায়, তাহলে কিন্তু সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি যখন কোথাও আপনার যুক্তি বা আপনার তর্ক রাখবেন, তখন কিন্তু অবশ্যই আপনার এই রায়টা পড়ে নেওয়া উচিত। তাহলে পরে আপনি যুক্তি দিয়ে, তথ্য দিয়ে কথা বলতে পারবেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। চলুন, আমি রায়ের মেন পোর্শনটা আপনাদের সামনে তুলে ধরছি, যেই জায়গাগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যাতে রায়টা সার্বিকভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোর্ট নাম্বার 13, এখানে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড প্রসিডিংস পিটিশনস ফর স্পেশাল লিভ টু অ্যাপিল কেস নাম্বার 13024 13026/2023। এটা অ্যাকচুয়ালি মানে জাস্ট কিছু ফর্মালিটিস থাকে, সেটাই লেখা রয়েছে। অ্যারাইজিং আউট অফ ইম্পাঞ্চড ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 19/5/2023, অর্থাৎ 19/5/2023 ইন ম্যাট নাম্বার সোয়ান ইন ক্যান নাম্বার সোয়ান ইন ক্যান নাম্বার 2/2023 পাসড বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। অর্থাৎ 19/5/2023 এই ক্যাট আর ক্যান নাম্বার কেসে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, তার এগেনস্ট তার যে শুনানি হলো, তার রায় এটা এখানে লেখা রয়েছে। এখানে পিটিশনার্স রয়েছেন তুহিন কুমার হলদি ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর। এই হচ্ছে দুটো পার্টি, এবং এখানে তার পুরো ডিটেলসটা রয়েছে। এবং আপনারা ভিডিওটা স্লো করেও পুরোটা দেখতে পারেন, অথবা আমি বলবো যদি স্ক্রিনশটও তুলে নিতে পারেন, তাহলেও কিন্তু পুরো জিনিসটা আপনাদের কাছে থাকবে। এবার এখানে রয়েছে এসএলপি নাম্বারগুলো, কারণ কি আপনারা জানেন এর আগের ভিডিওতেও আমি ডিটেলসে ডিসকাস করেছি যে অনেকগুলো এসএলপি হয়েছে, একাধিক এসএলপি কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছিল, এবং সবকটা এসএলপি একসাথেই কিন্তু সেদিন সুপ্রিম কোর্টের সামনে উঠেছেন। এবং কোরামে দেখুন অনারেবল কে যাচ্ছিলেন 7/7/2023, 7 তারিখে হিয়ারিং হয়েছে। অনারেবল জাজ মিস্টার জাস্টিস জে.কে. মাহেশ্বরী অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস কে.ভি. বিশ্বনাথন, এই দুজনের যে ডিভিশন বেঞ্চ, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠেছেন। এবং পিটিশনার কে ছিলেন? ফর পিটিশনার্স উকিল ছিলেন মিস্টার কল্যাণ ব্যানার্জি, সিনিয়র অ্যাডভোকেট উদয় গুপ্তা, এবং কল্যাণ ব্যানার্জির জুনিয়র যারা ছিলেন অনেকেই ছিলেন। আমি মেন যারা ছিলেন তারা বলে দিচ্ছি। কল্যাণ ব্যানার্জি স্যার ছিলেন, আর এদিকে দেখতে পাচ্ছেন পারমিন্দর সিং ভুল্লার, উনি ছিলেন। এবং দেখুন এই মেন যিনি ছিলেন মুকুল রোহতগি স্যার, আপনারা সবাই ওনার নাম শুনেছেন, খুবই পপুলার একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, মুকুল রোহতগি স্যার। তারপরে ছিলেন মিস্টার শ্যাম দিভান, উনিও কিন্তু এডুকেশন লাইনের সুপ্রিম কোর্টের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাডভোকেট ধরতে পারেন। শ্যাম দিভান ছিলেন। এছাড়া এদিকে আরও দেখুন পিএস পাটওয়ালিয়া স্যারও ছিলেন, উনি বোধহয় পূর্ব বর্ধমানের পক্ষ থেকে মেনলি উনি উপস্থিত ছিলেন, সবাই ছিলেন। এছাড়া দেখুন মীনাক্ষী আরোরা, উনিও খুব হাই প্রোফাইল একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের। তাছাড়া জয়দীপ মজুমদার। এই দিকে দেখুন আবার অভিষেক মানু সিংভি, তাকে কে না চেনে, অন্যতম সিনিয়র এবং খুব পপুলার অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের। এছাড়াও এতজনের নাম আপনারা দেখছেন, অনেকের নাম। তাহলে দেখুন প্রথম থেকে শুরু করলে কতজন অ্যাডভোকেট, তার মধ্যে অনেকেই পপুলার, সিনিয়র এবং খুব এক্সপেন্সিভ। এতজন অ্যাডভোকেট কিন্তু পিটিশনারদের পক্ষে ছিলেন। অর্থাৎ এখানে পিটিশনার হচ্ছেন 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, তাদের পক্ষে কিন্তু এতজন অ্যাডভোকেট ছিলেন। আর এগেনস্টেও অনেকে ছিলেন। জয়দীপ গুপ্তা মেন ছিলেন, এখানে আপনারা অনেকেই চেনেন। তার মধ্যে মেন দেখুন এইখানে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট। এছাড়াও পরের জন দেখুন ফিরদৌস শামীম, আরও অনেকে ছিলেন। এই দুজনের নাম তো আপনারা শুনেছেন, এরা কিন্তু খুবই পপুলার, অন্তত হাইকোর্টের রেসপেক্টে। সুপ্রিম কোর্টেও অনেকটাই পপুলার এরাও সিনিয়র অ্যাডভোকেট অবশ্যই। তাহলে লড়াই কিন্তু খুবই জমজমাট হয়েছিল এবং জমে উঠেছিল। দুপক্ষেই সিনিয়র জুনিয়র অনেক রকমের অ্যাডভোকেট ছিলেন, তবে অবশ্যই 32,000 শিক্ষক শিক্ষিকার পক্ষে অনেক বেশি সিনিয়র এবং পপুলার অ্যাডভোকেট ছিলেন। এবার চলে আসি মেন জায়গাটায়। আমি আপনাদের খুব স্লোলি ভিডিওটা নিচ্ছি, যাতে আপনারা পুরোটা পড়তে পারেন সময় নিয়ে এবং স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এবং যে মেন জায়গাটা
সেই জায়গাটা আস্তে আস্তে আমি আপনাদের নিয়ে যাচ্ছি, যাতে পরে আপনাদের ওই জায়গাটা পড়ার পর আর কোনো কনফিউশন না থাকে, পুরো ব্যাপারটা পুরো জাজমেন্টটা ক্লিয়ার হয়ে যায়। সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে বা ফাস্ট ফরওয়ার্ড না করে পুরোটা দেখুন এবং পুরো জাজমেন্টটা পড়ুন। দেখুন, আপনারা যখন কোথাও কথা বলছেন, কারোর সাথে আলোচনা করছেন, তখন কিন্তু যেই বিষয়ে আলোচনা করছেন সেই জাজমেন্টটা অ্যাকচুয়ালি আপনার কি সেটা পড়ে থাকা দরকার। এমনি একটু হাওয়ায় কানে শুনলেন, তার উপর বেস করে আপনি কারোর সাথে তর্ক বা কিছু আপনার মতামত দিয়ে দিলেন, সেটা কিন্তু ঠিক নয়। সেই জন্যই এই ভিডিওটা ইম্পর্টেন্ট, জাজমেন্টটা পুরো পড়ার রিকোয়েস্ট করছি সবাইকে, এবং দরকার হলে স্ক্রিনশটও তুলে নিতে পারেন, স্ক্রিনশট তুলেও পড়তে পারেন। এই হচ্ছে টোটাল জাজমেন্টটা। এবার আমি আস্তে আস্তে মেন জায়গায় আসছি, যে জায়গাটা পড়লে অ্যাকচুয়ালি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। যদিও বলবো অত বড় জাজমেন্ট নয়, খুব বড়ও নয়। আচ্ছা, এই হচ্ছে প্রায় পুরো জাজমেন্টটা চলে আসলো। এইবার হচ্ছে গিয়ে মেন জায়গাটা আসছে। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা থেকে আমি একটু আপনাদের পড়ে শোনাই, তাহলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখুন, having heard learned counsel for the parties at length and considering the fact that the order impunged passed by the division bench is interim in nature, we refrain ourselves from expressing any opinion on the merits of the case. Very much important একটা লাইন। কি বলা হচ্ছে এখানে, যে হেভিং হার্ড দ্য ল্যান্ড কাউন্সিল, মানে সমস্ত কাউন্সিল যারা ছিলেন তাদের মানে এপক্ষ বিপক্ষ সমস্ত কিছু শোনার পর যে অর্ডারটা রয়েছে ডিভিশন বেঞ্চের, সেটা ইন্টারিম ইন নেচার, যেহেতু অর্ডারটা ইন্টারিম ইন নেচার, উই রিফ্রেন আওয়ার সেলস ফ্রম এক্সপ্রেসিং এনি ওপিনিয়ন অন দ্য মেরিটস অফ দ্য কেস। মানে সুপ্রিম কোর্ট নিজেকে রেস্ট্রিক্ট করছে যে কেসটার মেরিট সম্পর্কে কোনো ওপিনিয়ন কিন্তু সুপ্রিম কোর্ট এই মুহূর্তে এই জাজমেন্টে করছেন, এটা ক্লিয়ার সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে। অর্থাৎ মেরিট বলতে কী বোঝাচ্ছে, মেরিট বলতে সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে কেসটা ঠিক না ভুল, যে যুক্তিগুলো উঠে এসেছে সেই যুক্তিগুলো সঠিক না ভুল, যুক্তিগুলোর পেছনে সত্যতা আছে না মিথ্যা আছে, কার যুক্তি কতটা কী, সেই যুক্তি নিয়ে আলোচনা পরে হবে। যুক্তির ক্ষেত্রে অর্থাৎ কেসের যে মেরিট সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট ঢোকেইনি, এটা কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে। অর্ডারে আরেক জায়গায় পড়ে আবার বলেছে, সেই জায়গাটাও আসছি। আচ্ছা, মেরিটস অফ দ্য কেস। অ্যাট প্রেজেন্ট উই আর প্রাইমা ফেসি ইমপ্রেসড উইথ দ্য কন্টেনশনস of the petitioners hearing that the order passed by learned single judge was without joining them as party and without hearing them even in a representative capacity. এই জায়গাটা, দো দে আর ওয়ার্কিং সিন্স মোর দ্যান 5 years, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মানে সুপ্রিম কোর্ট একেবারেই খারিজ করে দিচ্ছে, কেসটার কি মেরিট সেটা যাওয়ারই প্রয়োজনীয়তা বোধ করছে না। তার কারণ হিসাবে সুপ্রিম কোর্ট বলছে যারা পিটিশনার রয়েছেন তাদের চাকরি প্রশ্নের মুখে চলে এসছে যেই জাজমেন্টের ফলে, সেই জাজমেন্টে তারা পার্টিই নয়। অর্থাৎ এটা আমি আগের ভিডিওতে অনেকেই বলেছি, যাদের চাকরি প্রশ্নের মুখে চলে এসছে তারা সেই জাজমেন্টের পার্টি নয়। অর্থাৎ একটা জাজমেন্টে এমন লোকের ওপর রায় দেওয়া হচ্ছে যেই লোকেরা সেই জাজমেন্টের পার্টিই নয়। সুতরাং যারা পার্টি নয় তাদের ওপর রায় কেন হচ্ছে, এই কেসটা মানে এইটুকু শুনেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এবং যাদের চাকরির প্রশ্নের মুখে তারা 5 বছরের বেশি সময় ধরে চাকরি করছে, তারা সেই কেসের পার্টি নয়, কিন্তু তাদের চাকরি প্রশ্নের মুখে। তো এইটুকু শুনেই সুপ্রিম কোর্ট বলছে আমি আর কেসের ভেতরেই ঢুকবো না, এইটুকুই আমার পক্ষে যথেষ্ট কেসটাকে আবার ডিভিশন বেঞ্চে ব্যাক করে দেওয়ার জন্য। হ্যাঁ, লেখাটা পরে আমি পড়ছি, সেখানে আপনারা আরও ক্লিয়ার হবে। সুতরাং জাজ উইদাউট জয়নিং দেম অ্যাজ পার্টি অ্যান্ড উইদাউট হিয়ারিং দেম ইভেন ইন এ রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি, মানে সামান্য পরিমাণে হলেও তো তারা সেই কেসে পার্টি হতে পারতেন। দো দে আর ওয়ার্কিং সিন্স মোর দ্যান 5 years, তারা 5 বছরের বেশি কাজ করছে। দ্য ডিভিশন বেঞ্চ ভাইড ইন্টারিম ইম্পাঞ্চড অর্ডার ফাউন্ড ওয়েট in the contentions but only stayed the termination of services and did not stay the selection process which was directed to be conducted following the cancellation of their appointments. অর্থাৎ বলছে যে ডিভিশন বেঞ্চ কিন্তু তাদের চাকরি যাওয়াটা, টার্মিনেশনটা
সেটাতে স্টে করেছে, অনলি স্টেট দ্য টার্মিনেশন অফ সার্ভিসেস অ্যান্ড ডিড নট স্টে দ্য সিলেকশন প্রসেস হুইচ ওয়াজ ডাইরেক্টেড। মানে সিলেকশন প্রসেসে কিন্তু সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ স্টে দেয়নি, শুধু তাদের চাকরি যাওয়াটাতে স্টে দিয়েছিল, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট বিচার করেছে। উই ফাইন্ড রিজনেবল ফোর্স, মানে সুপ্রিম কোর্ট কিন্তু এখানে যথেষ্ট যুক্তিপূর্ণ বল, মানে ফোর্স রিজনেবল ফোর্স মানে যুক্তিপূর্ণ, মানে যুক্তি খুঁজে পেয়েছে এক কথায়, যে উই ফাইন্ড রিজনেবল ফোর্স ইন দ্য সাবমিশন মেড বাই দ্য কাউন্সিলস ফর দ্য পিটিশনার্স that if the appeal which is sub justice before division bench succeeds, then the whole colossal task of conducting and continuing with the selection process will go absolutely in vain and lead to enormous financial burden on the board। তার মানে বলছে, মানে সুপ্রিম কোর্টের খুব একটা সুন্দর অবজারভেশন বার করেছে, যে দেখা যাচ্ছে ডিভিশন বেঞ্চ বলেছে যে ইন্টারভিউ নিতে হবে আগস্ট মাসের মধ্যে, আবার ডিভিশন বেঞ্চের কাছে এই মামলাটা বিচারাধীন, এবং দেখা গেল ডিভিশন বেঞ্চ লাস্টে এমন একটা বিচারে পৌঁছালো যে 32,000 শিক্ষক শিক্ষিকা নির্দোষ, এদের কোনো দোষ নেই। তাহলে এই যে ইন্টারভিউ প্রসেসটা হলো বা এই কিছু হলো, এই পুরোটাই তো ব্যর্থ হয়ে গেল। অর্থাৎ যেইটা নিয়ে রায় ভবিষ্যতে আসতে চলেছে বা ডিভিশন বেঞ্চ আবার যেটা শুনবে, তা সেটা শোনার আগেই তাদেরকে ইন্টারভিউ কেন দিতে বলা হচ্ছে, এটাই সুপ্রিম কোর্ট কিন্তু অবজারভেশন এনেছে। যদি 32,000 ডিভিশন বেঞ্চে দেখা গেল পরবর্তীকালে এই রায় পৌঁছালো যে 32,000 শিক্ষক শিক্ষিকা নির্দোষ, কিন্তু আগস্ট মাসের মধ্যে এদিকে আবার তাদের পর্ষদকে বলছে তোমার ইন্টারভিউ নাও, তাহলে যারা নির্দোষ ভবিষ্যতে বেরোলেও বেরোতে পারে, তাদেরকে ইন্টারভিউতে কেন দেওয়া হচ্ছে? আর যদি তারা নির্দোষ বেরোয়, তাহলে ইন্টারভিউ যে এত খরচা পর্ষদের হবে, পুরোটাই তো ব্যর্থ হয়ে গেল। এই কিন্তু একটা খুব সুন্দর অবজারভেশন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট বার করেছে। এই জন্য ডিভিশন বেঞ্চকে তারা বলছে লাস্ট বলছে লিডস টু ইনরমাস ফিনান্সিয়াল বার্ডেন অন দ্য বোর্ড, দেয়ারফোর ইন ভিউ of the aforesaid we set aside and impunch interim order of division bench to the extent of issuance of the direction to conduct the selection afresh। অর্থাৎ ইন্টারভিউ যে ডিভিশন বেঞ্চ নিতে বলেছিল সেটা সেট অ্যাসাইড হয়ে গেল, এখন আপাতত বাদ। দ্য সেইড অর্ডার ইজ সাবজেক্ট টু ফাইনাল আউটকাম, এইটা খুব ইম্পর্টেন্ট, দ্য সেইড অর্ডার ইজ সাবজেক্ট টু ফাইনাল আউটকাম অফ দ্য অর্ডার্স ইন দ্য ম্যাটার্স পেন্ডিং অ্যাডজুডিকেশন বিফোর দ্য রিট অ্যাপিলেট কোর্ট। অর্থাৎ ডিভিশন বেঞ্চকে পুরো ব্যাপারটা শুনতে হবে, বিচার করতে হবে, সবাই থাকবে, তাদের পক্ষ রাখবে, এবং লাস্টে গিয়ে যে রায় হবে সেই রায় হবে আসল রায়। এখন কোনো সিলেকশন প্রসেসের কোনো ইন্টারভিউর আর কোনো প্রশ্ন উঠছে না। ডিভিশন বেঞ্চকে আরও সময় নিয়ে সবাইকে সামনে রেখে সবার পক্ষ শুনে বিচার করতে হবে, সেই সময় সুযোগ সব পক্ষকে দিতে হবে। At the cost of repetition, we further make in clear that we have not expressed any opinion on the merits of the case or on the contentions of any of the parties। contentions মানে হচ্ছে বিবাদ, তার মানে বলছে অ্যাট দ্য কস্ট অফ রিপিটেশন, মানে সুপ্রিম কোর্ট আবার বলছে আমি এটা পুনরাবৃত্তি করছি যে আমি কিন্তু কেসের মেরিট নিয়ে কোনো কথা বলছি না, এবং পার্টির মধ্যে যে বিবাদ, কে ঠিক কে ভুল, কার বিবাদ সঠিক, কার যুক্তি ঠিক, কার যুক্তি ভুল, এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো কথা বলছে না। এটা আবার সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে আবার সেকেন্ড লাস্টের প্যারাগ্রাফে মনে করে দিচ্ছে, দ্য পার্টিস are at liberty to raise all contentions before the writ appellate court which shall be duly considered on its own merits। মানে সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে পার্টিরা তাদের স্বাধীনতা রয়েছে তাদের কন্টেনশনস মানে তাদের বিবাদটা রিট পিটিশনে তোলার জন্য, এবং তাদের বিবাদটা ঠিক না ভুল সেটা তাদের মেরিট অনুযায়ী বিচার হবে, সেটা বিচার করতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। ইন ভিউ অফ ফরগোয়িং ডিসকাশন দিস পিটিশন স্ট্যান্ড ডিপোজড অফ, মানে এই যে রায়টা ছিল সেটা এখন আপাতত ডিপোজড অফ থাকলো। অ্যাজ দ্য কন্ট্রোভার্সি রিলেটস টু সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য লার্জ নাম্বার অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স, দেয়ারফোর উই রিকোয়েস্ট দ্য হাইকোর্ট, মানে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে রিকোয়েস্ট করছে যে অ্যাট দ্য ম্যাট সোন অফ সোন নাম্বার রয়েছে কেস নাম্বার, এখানে পার্সন অ্যাসাইলিং দ্য অর্ডার অফ লার্ন সিঙ্গেল জাজ অ্যাজ expeditiously as possible. In view of above, the instant special leave petition filed by the incumbent employees as well as by the board are disposed of pending intellectual লাস্টে যা থাকে আর টু বি ট্রিটেড অ্যাজ ডিসপোজড অফ, যা রইল সেটা ডিসপোজড। অর্থাৎ পুরো ব্যাপারটা সারাংশ কী দাঁড়ালো লাস্টেরটুকু আপনারাও পড়ুন, আপনারাও পড়ে আপনাদের মতন করে লজিকটা বার করুন। অর্থাৎ কেসটার মেরিট আছে কি নেই, কে ঠিক কে ভুল, সেই সব বিচার বিবাদে সুপ্রিম কোর্ট ঢোকেইনি। যাদের চাকরি প্রশ্নের মুখে তারা সেই কেসের পার্টিই নয়,
এ এত হাস্যকৌতুক একটা সিঙ্গেল বেঞ্চের রায়, এই রায়টাকে সুপ্রিম কোর্ট এইটুকু শুনেই আবার ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়ে দিয়েছে যে যাদের চাকরি প্রশ্নের মুখে তারা পার্টি নয় কেন, তাদের তো পক্ষ রাখার সুযোগই পেলো না, যে তারা তো তাদের পক্ষটা রাখবে সেই সুযোগই তো পায়নি। তা সেই সুযোগটা দেওয়া হোক, সময় নিয়ে ডিভিশন বেঞ্চ যেন আবার বিচার বিবেচনা করে, কারণ কি যাদের বিচার বিবেচনা করা হচ্ছে তারা 5 বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছে এবং একটা হিউজ নাম্বারে তারা কিন্তু অনেক দিন ধরে শিক্ষকতা করছে। এই সমস্ত মাথায় রেখে যেন ডিভিশন বেঞ্চ সবাইকে সমান সুযোগ দিয়ে আবার বিচার বিবেচনা করে, সেই জন্য ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে। কেসটা ঠিক না ভুল, কে ঠিক কে ভুল, এই নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো কথা বলেনি। অনেক অনেক ধন্যবাদ পুরোটা থাকার জন্য, আশা করি আপনাদের উপকার হলো। আমি আবার রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু এই অর্ডারটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ুন। আমি মেন জায়গাটুকু যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগলো। এবং সমস্ত খবর, সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমার বোঝানো বা আমার আপনাদের বলাটা কেমন লাগছে বা কীভাবে আমিও আরও ভালো করতে পারি, আর কী কী বিষয়ের কী কী টপিকের ওপর ভিডিও কী চান অবশ্যই কমেন্ট সেকশানে জানান। অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি পুরো শোনার জন্য। প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।